আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গল্প শুনবে অ্যাম্বুলেন্স রহস্য 17 নাম্বার ও শেষ পর্ব। যাই হোক, দেরি না করে চলেন আমরা অ্যাম্বুলেন্স রহস্য 17 নাম্বার ও শেষ পর্বটা শুনে আছি। আচমকা লাফ মেরে উঠে রিয়া। কি ভয়ানক স্বপ্নটা ছিল! রিয়াজের হাত পা কাঁপতে শুরু করে, কপালে ঘাম ঝরা শুরু হয়। বারবার চোখের সামনে মেয়েটির মাথা গিলে খাওয়ার দৃশ্য ভাসছিল রিয়াজের। চারপাশে তাকানোর পর রিয়াজ দেখে সন্ধ্যা হয়ে গেছে। সেই সকালে এসে যে ঘুম দিল, এক ঘুমে উঠেছে সন্ধ্যা। চোখ কচলাতে কচলাতে রিয়াজ ফোন হাতে নেয় আর দেখে কালাম সাহেবের 3-6টা মিস কল। হুমড়ি খেয়ে রিয়াজ ফোন ব্যাক করে। কালাম সাহেব ফোন রিসিভ করে বলেন, সেই কখন থেকে কল দিচ্ছি, তাড়াতাড়ি আসো। কথাটি বলে কালাম ভাই কল কেটে দেয়। রিয়াজ তাড়াহুড়ো করে বিছানা থেকে ওঠে। এরপর জামা কাপড় নিয়ে রওনা করে হসপিটালে। হসপিটালের সামনে আসতেই রিয়াজ দেখে চায়ের দোকানের সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। ওনার সামনেই কালাম ভাই। রিয়াজ কালাম ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায়। কালাম ভাই রিয়াজকে দেখে বললেন, একটা সরকারি কলেজে তোমার ব্যাপারে কথা বলেছি। আমি তো অত ভালো বুঝি না এসব। জাফর ভাই তোমাকে সব সাহায্য করবে। রিয়াজ সকালে রোমান্টিক মুড থাকলেও ব্যাপারটা এখন অন্যভাবে নিচ্ছে। যে ঠিক মতো বর্ণমালাও জানে না সে কি কলেজে পড়বে। কিন্তু কথা যেহেতু দিয়েছে তখন তো কিছু করার থাকে না। এখন রিয়াজকে পড়াশোনা শুরু করতে হবে। কোনো প্রাইভেট টিচার খোঁজা জরুরি। ওদের সামনে দাঁড়িয়ে রিয়াজ এসব ভেবে যাচ্ছে। এদিকে লোকটা কালাম ভাইকে টাকার সংখ্যাটা জানিয়ে দেয়। যেহেতু ফেক সার্টিফিকেট দিয়ে ভর্তি হতে হবে, চার্জ একটু বেশি নেবে। কালাম ভাইও চায় রিয়াজ পড়াশোনা করুক, তাই উনি লোকটার কথায় সায় দেয়। কথোপকথনের মাঝে কালাম ভাই রিয়াজকে বলে, হসপিটালের একজন রোগী আছে, 7টার দিকে তোমার ডিউটি। রোগীকে তার বাড়ি দিয়ে আসতে হবে। আচমকা কালাম ভাইয়ের কথা শুনে রিয়াজ চমকে ওঠে। কালাম ভাই কিছুটা আঁচ করেন যে রিয়াজ চিন্তায় আছে। রিয়াজ তবু মিথ্যে একটি হাসি দিয়ে বলে, শহরের বাইরে। রিয়াজের কথায় কালাম ভাই বলে, না, ঢাকাতেই। রিয়াজ কালাম ভাইয়ের কথায় হ্যাঁ সম্মতি জানায়। কালাম ভাই লোকটাকে বিদায় দিয়ে হসপিটালে চলে যায়। রিয়াজ চায়ের দোকানে বসে একটা চা আর একটা সিগারেট ধরা। 07:03 অফিসের বস রিয়াজকে কল দিয়ে সেই রোগীকে নিয়ে যেতে বলে। রিয়াজ কলটা কেটে চলে আসে হসপিটালে। গেটের সামনে প্রবেশ করতেই রিয়াজ দেখে ইসরাত একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে বের হচ্ছে। রিয়াজের তো চোখ কপালে, এই মেয়ে এখানে কেন? রিয়াজ কিছু বুঝে ওঠার আগে ইসরাত বলল, ধরেন না কেন, দাদিকে গাড়িতে তুলুন। রিয়াজ সকালের মতো আবার হ্যাং হয়ে যায়। পুরো পৃথিবী যেন ঝাপসা হয়ে গেছে, শুধু ইসরাতকে স্পষ্ট দেখে রিয়া। ইসরাত আবার ডাক দিয়ে বলে, অ্যাম্বুলেন্সের দরজা খোলেন। এইবারের ডাকে রিয়াজের হুঁশ আসে। পিছনে তাকিয়ে দেখে ইসরাত অলরেডি অ্যাম্বুলেন্সের কাছে চলে গেছে। তার মানে রিয়াজ এতক্ষণ ইসরাতকে তার সামনে স্লো মোশনে কল্পনা করে যাচ্ছিল। তাড়াহুড়ো করে রিয়াজ দৌড়ে এসে দরজা খোলে। ইসরাত তার দাদিকে অ্যাম্বুলেন্সের সিটে শুয়ে দিয়ে আবার বের হয়। রিয়াজ পিছনেই দাঁড়িয়ে আছে। ইসরাত রিয়াজকে বলে, দরজা বন্ধ করেন আর সামনে আসুন। রিয়াজ তো হতবাক, এই মেয়ে দাদির সাথে না বসে রিয়াজের পাশে বসবে। খুশিতে রিয়াজ দরজা বন্ধ করে চলে আসে সামনে। ইসরাত আগে থেকে গিয়ে অ্যাম্বুলেন্সের সামনে বসে আছে। রিয়াজ নিজের সিটে বসে অ্যাম্বুলেন্স চালু করতেই ইসরাত বলে, হাতের ঝিলের দিকে যান। রিয়াজ ইসরাতের কথা শুনে বলে, আপনার বাসা ওখানে। ইসরাত রিয়াজের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে, কেন, কাগজে দেখেননি? বাসা মিরপুরে, আপনি হাতের ঝিলে যান। যেহেতু পড়তে পারে না তাই রিয়াজ আর কোনো কথা না বলে অ্যাম্বুলেন্স চালাতে শুরু করে। যদিও রিয়াজ প্রশ্ন করতে চেয়েছে, কিন্তু মূল বিষয় রিয়াজ লজ্জা পাচ্ছে। 2-8 মিনিট বাদে অ্যাম্বুলেন্স হাতের ঝিল আসে। লেকের পাশে যে রাস্তা, সেখানেই রিয়াজ অ্যাম্বুলেন্স দাঁড় করে। ইসরাত পুরো পথে একটা কথাও বলে। রিয়াজও শর্মে বলেনি কিছু। অ্যাম্বুলেন্স দাঁড় করানোর পর ইসরাত বলে, নেমে আসো। রিয়াজ শুধু ইসরাতের দিকে তাকিয়ে থাকে। ইসরাত গাড়ি থেকে নেমে চলে যায় লেকের পাড়ে। পিছন পিছন রিয়াজও আসে। ইসরাত লেকের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। ল্যাম্পপোস্টের আলোর ছিটকা সোজা ইসরাতের মুখে। বাতাসে ইসরাতের চুলগুলো হাওয়ায় হেলে দুলে যাচ্ছে। রিয়াজ যেন ডুব দিতে যায় এই রূপে। কিন্তু রিয়াজের মুখকে গোল্লায় নিয়ে ইসরাত বলে, আমার মা বাবাকে আমি জানি না, কোনোদিন দেখিও নি। আমার পরিবারে যারা আছেন এরা নাকি আমার মা বাবা না। আপনার সাথে যে জিনদের দেখা হলো, ওরা আমাকে ছোট থেকে আগলে রেখেছে। কখনো আমার বিপদ আসলে ওনারাই আমাকে রক্ষা করে। আর ওই জিনদের কথা শুধুমাত্র আমি জানতাম, এখন আপনিও জানেন। কিন্তু বর্তমানে আমার মা বাবা পরিচয় যারা আছে, এরা আমার আসল পরিবার না হলেও নিজের সন্তানের মতো মানুষ করেছে আমাকে। ওনারা জানেও না যে আমি সব সত্যটা জানি। জিনের ব্যাপারেও তাদের বলিনি কিছু। গতকাল রাতে জিন চাচা আমাকে বলার পর আমি আপনার কাছে গিয়েছি ঠিক, কিন্তু আপনার অবস্থান দেখে আমি কিছুটা হতাশ হয়েছি। জানি না কেন জিন চাচা আপনাকে চয়েস করেছে, কিন্তু আমার বর্তমান পরিবার আপনাকে কখনো মেনে নেবে না। প্রথমত আমি জানি আপনার সার্টিফিকেট ফেক। দ্বিতীয়ত আপনি মাত্র কলেজে ভর্তি হচ্ছেন। তৃতীয়ত আপনি একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার। এতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার পরিবারকে তো রাজি করাতে হবে। আপনি এই অ্যাম্বুলেন্স ছেড়ে দিন, আমি আপনাকে
পড়াশোনা শিখাবো। একদমে ইসরাত কথাগুলা বলেছে। রিয়াজ ইসরাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজেকে কখনো মূর্খ বলতে রিয়াজের গায়ে লাগেনি, কিন্তু ইসরাতের মুখে কথাটা শুনে আজ রিয়াজ উপলব্ধি করে মূর্খের দাম সামান্য, বলতে গেলে একটুও নেই। ইসরাত ভালোভাবে খেয়াল করে দেখে রিয়াজের চোখে পানি জমাট বেঁধেছে। ইসরাত রিয়াজের এই হাল দেখে এক দৌড়ে এসে রিয়াজকে জড়িয়ে ধরে। রিয়াজ ইসরাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজেকে কখনো মূর্খ বলতে রিয়াজের গায়ে লাগেনি, কিন্তু ইসরাতের মুখে কথাটা শুনে আজ রিয়াজ উপলব্ধি করে মূর্খের দাম সামান্য, বলতে গেলে একটুও নেই। ইসরাত ভালোভাবে খেয়াল করে দেখে রিয়াজের চোখে পানি জমাট বেঁধেছে। ইসরাত রিয়াজের এই হাল দেখে এক দৌড়ে এসে রিয়াজকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর রিয়াজ ইসরাতকে ছেড়ে দেয়। এরপর বলে, দাদি অসুস্থ, তাকে বাসায় নিতে হবে। রিয়াজের কথা শুনে ইসরাত হাসতে হাসতে বলে, আরে হো দাদি ঠিক আছে, প্রতি মাসে উনার চেক আপ করা লাগে, অ্যাম্বুলেন্স লাগে না। আমি এই কারণে অ্যাম্বুলেন্স নিলাম, যাতে আপনাকে কাছে থেকে পাই। ইসরাতের কথা শুনে রিয়াজ মুচকি হেসে বলে, রাত হচ্ছে, চলো বাসায় দিয়ে আসি। ইসরাতও আর কথা বাড়ায় না। অ্যাম্বুলেন্সে উঠে দুজনে গল্প করতে করতে মিরপুর চলে যায়। ইসরাতের বাসার সামনে গাড়ি দাঁড় করিয়ে রিয়াজ বলে, এটাই তো। ইসরাত হ্যাঁ সূচক ইঙ্গিত দেয়। রিয়াজ অ্যাম্বুলেন্স থেকে নেমে ইসরাতকেও বের করে। এরপর পিছনের ঢাকনা খুলে দাদিকে বের করে। যেহেতু 3 তলায় ইসরাতের বাসা, তাই ইসরাত নিজেই রিকোয়েস্ট করে দাদিকে উপরে দিয়ে আসার জন্য। রিয়াজ ইসরাতের কথা মতো দাদিকে ধরে উপরে নিয়ে আসে। 3 তলায় বাসার সামনে এসে কলিং বেল দিতেই ইসরাতের বাবা এসে দরজা খোলে। টাক মাথাওয়ালা একজন লোক, দেখতেও কেমন জানি। রিয়াজকে তিনি মানুষই মনে করেন। অ্যাম্বুলেন্স ড্রাইভার যেন পথের ফকির। উনি দাদিকে ধরে ইসরাতকে বলে, দরজা বন্ধ করে গোসল করে আয়। এসব লোকদের উপরে তোলার কি দরকার? উনার কথাটা রিয়াজের একেবারে বুকে যেয়ে লাগে। ইসরাত কিছুটা লজ্জা পা, তবুও বাবার হুকুম পালন করার জন্য দরজা বন্ধ করে দেয়। রিয়াজের উঠে যায় মাথায় রোগ। ওখানে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায় আর নেমে আসে নিচে। অ্যাম্বুলেন্সে উঠে রিয়াজ পুরো গতিতে হসপিটালের দিকে রওনা করে। ইচ্ছে করলে রিয়াজ ওই টাকওয়ালার মাথা ওখানেই ফাটিয়ে দিতে পারত, কিন্তু ইসরাতের জন্য সবটা হজম করে নেয়। অনেকটা ক্রোধ নিয়ে রিয়াজ অ্যাম্বুলেন্স চালাতে থাকে। 4 ঘন্টা পর শাহরুখ এসে রিয়াজের পাশে বসে বলে, কি রিয়াজ ভাই, মন খারাপ কেন? তখন থেকে দেখছি সিগারেট খেয়েই যাচ্ছেন। কেন, এতদিন অন্য কিছু খেয়েছি নাকি? না মানে আজ একটু বেশি খাচ্ছেন। মেয়েটিকে ভাই, সবাই বলে যাচ্ছে অনেক ভালো মেয়ে পটিয়েছে। আমাকে পটিয়েছে? আমি না, তবে আমি অনেক মুভিতে দেখলাম অশিক্ষিত ছেলেদের সাথে শিক্ষিত মেয়েরা টাইম পাস করে। ওরা নিজেরাই আসে আবার নিজেরাই চলে যায়। এখানে কি মুভি চলে? এটা বাস্তব জীবন, ওটা মুভি। মুভি তৈরি করা হয় বাস্তব জীবন থেকে। এগুলা বলার জন্য এখানে এসেছিস? না ভাই, রাগ করেন কেন? মেয়েকে দেখতে নাকি বড়লোক লাগে। আপনিই বলেন, ওরা আপনাকে মানবে। আমি তো বলবো আপনিও টাইম পাস করুন, বিয়ের আশা করিয়েন না। পরে আপনাকে কষ্ট পেতে দেখলে আমাদেরই খারাপ লাগবে। শাহরুখের কথার উত্তর না দিয়ে রিয়াজ বসা থেকে উঠে যায়। এরপর দোকান থেকে কিছুটা দূরে গিয়ে কল দেয় কালাম ভাই। পরের দিন থেকে শুরু হয় রিয়াজের স্টাডি। কালাম ভাইয়ের সাথে আলাপ করে রিয়াজ কলেজের এডমিশন নিয়ে নেয়। বন্ধুদের সাহায্য নিয়ে শুরু করে অনলাইন ক্লাস। এছাড়া ইউটিউব চ্যানেলগুলোতে বর্ণমালা শেখা শুরু করে। ডিউটি চলাকালীন অডিও শিক্ষা আর ডিউটি ছাড়া ভিডিও। অ্যাম্বুলেন্স চালায় আর নিজের পড়াশোনায় শ্রম শুরু করে রিয়া। যেটি তার বাচ্চাকালে করার কথা, তা এখন 20 বছর বয়সে এসে করছে। এইভাবে কেটে যায় 3 মাস। 3 মাস পর রিয়াজের নাম্বারে একটা কল আসে। রিয়াজ কল রিসিভ করতেই বস বলে, ইসরাতের বাবা তো মারা গেছে। তুমি যে মেয়েকে পছন্দ করো, ওর বাবা হসপিটালে আস। আমি চাই তুমি তোমার শ্বশুরের লাশ দিয়ে আসো। কথাটা শুনে রিয়াজ কষ্ট পাওয়ার চেয়ে সুখ পেয়েছে বেশি। এই টাকলা ছিল রিয়াজের বাধা। সবচেয়ে বড় কথা, টাকলার লাশ রিয়াজকে নিতে হবে। সেদিন রিয়াজ এতই হ্যাপি ছিল যে লাশ নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে ডিজে গান চালিয়ে দেয়। যদিও শাহরুখ আর রিয়াজ ছাড়া অ্যাম্বুলেন্সে ছিল না কেউ। এইভাবে কেটে যায় আরো কদিন। রিয়াজ আর ইসরাতের প্রেম জমতে থাকে। ইসরাতের বাবার বিজনেস ডাউন হতে থাকে। উনি মরার পর উনার বিজনেস পার্টনাররা অনেক কিছু দখল করে নেয়। এতে হয়ে যায় দুর্বল ইসরাতের পরিবার। ইসরাতের মা নামাজি মানুষ। এসব বিজনেস সম্বন্ধেও উনার তেমন আইডিয়া নেই। বিজনেস ডাউন খেয়ে যাওয়ায় অবশেষে ইসরাতের মা ইসরাতকে নিয়ে উনার বাবার বাড়ি চলে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে রিয়াজ ইসরাতের মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়, আর উনিও রাজি হয়ে যায়। যেহেতু ছেলে জব করে আবার পড়াশোনাও চলে, ইসরাতের মা এতে রাজি না হবার কারণ নেই। শুরুতেই বললাম উনি নামাজি মহিলা, অর্থলোভী না, ছেলে ভালো চায় শুধু। এদিকে দিন রাত এক করে রিয়াজ পড়াশোনা চালায়। ইন্টার 1 বর্ষের পরীক্ষার রেজাল্ট ভালো এসেছে দেখে কালাম ভাই সহ হসপিটালের সবাই বেশ খুশি হয়। রিয়াজ সিদ্ধান্ত নিয়ে নেয় সে পড়াশোনায় ফোকাস করবে। এদিকে গ্রাম থেকে ভাই ভাবি আর ভাতিজিকে রিয়াজ শহরে নিয়ে আসে। যদিও সংসার তেমন বড় না,
তাই রিয়াজ কয়েকটা টিউশনি হাতে নিয়েই সংসার ধরে। অ্যাম্বুলেন্স জবের সমান তো পায় না, কিন্তু মাসে টিউশনির 5,000 টাকা দিয়ে রিয়াজ সংসার চালিয়ে নেয়। এদিকে কালাম ভাই, ইসরাত, শাহরুখ ওরাও মাঝে মাঝে আসে। রিয়াজকে আর্থিকভাবে নানান সাহায্য ওরাও করে যাচ্ছিল। ইন্টারে ফাইনাল এক্সাম দিয়ে রিয়াজ আরো ভালো রেজাল্ট এনেছে। এদিকে ইসরাতের মা নিজেই রিয়াজের ভাবির সাথে আলাপ করে, আর রিয়াজ এবং ইসরাতের বিয়েটাও করিয়ে দেয়। সব ঠিকঠাক থাকলেও ওই বছরে রিয়াজের বড় ভাইও মারা যায়। রিয়াজ যেন কদিনের জন্য প্রায় পাগল হয়ে যাচ্ছিল। অবশেষে রিয়াজ নিজেকে শক্ত করে আর সংসারের হাল ধরে। তবে এইবার একজন না, রিয়াজের সাথে ইসরাতও আছে। সবই ঠিক ছিল, কিন্তু একদিন আচমকা রিয়াজের ঘুম ভেঙে যায়। গভীর রাত, রিয়াজ একটু গড়াগড়ি করে ইসরাতকে জড়িয়ে ধরে ঘুমাতে যাবে, কিন্তু হাতিয়ে দেখে ইসরাত নেই। রিয়াজ তাড়াতাড়ি লাইট জ্বালাতেই দেখে ইসরাত রুমের মাঝে দাঁড়িয়ে আছে, ঠিক রিয়াজের দিকে তাকিয়ে। রিয়াজ ইসরাতের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, ওখানে কেন তুমি? আর এইভাবে তাকিয়ে আছো কেন? রিয়াজের স্বর শোনা মাত্রই ইসরাত সেখানেই জ্ঞান হারা। পরের দিন রিয়াজ ইসরাতকে সবটা বলে, কিন্তু ইসরাতের ভাষ্যমতে রাতের কিছুই তার মনে নেই, অর্থাৎ ইসরাত কিছুই জানে না। রিয়াজ কালাম ভাইকে কল দিয়ে সবটা জানা। কালাম ভাই হামজার সাথে আলাপ করে জানাবে বলে কল কেটে দেয়। তবে কথায় আছে, বিপদ আসলে যেন তার বংশ নিয়েই আসে। কালাম ভাই আবার কল করে জানায় হামজা মারা গেছে। রিয়াজ হতাশ হলেও হাল ছাড়েনি। অন্য একটা কবিরাজের থেকে তাবিজ এনে ইসরাতকে দেয়, কিন্তু ঘুরে ফিরে কাহিনী এক। কবিরাজের দেওয়া তাবিজ গলায় রেখে ইসরাত গভীর রাতে রুমের মাঝে দাঁড়িয়ে থাকে। পরপর রিয়াজ অনেক কবিরাজ দেখে, কিন্তু কেউ কোনো সঠিক ফলাফল দেয়নি। 1 দিন পর প্রতিদিনই ইসরাত রুমের মাঝে দাঁড়িয়ে থেকেছে, আর রিয়াজের গলার স্বর শুনে সে অজ্ঞান হয়ে যাচ্ছে। টানা 1 দিন পর ঘটে ভিন্ন কিছু। রিয়াজ গভীর রাতে উঠে দেখে ইসরাত রুমে নেই, অর্থাৎ অন্যদিন তো রুমে থাকে, আজ তাকে রুমেই দেখা যাচ্ছে না। এই সময় ইসরাত 2 মাসের গর্ভবতী। রিয়াজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রিয়াজ এক লাফে উঠে দেখে দরজা খোলা। দরজার বাহিরে এসে রিয়াজ দেখতে পায় ইসরাত কয়েকটি তেলাপোকা কামড়ে কামড়ে খাচ্ছে, আরো কয়েকটি তেলাপোকা ইসরাতের হাতে। রিয়াজকে দেখে ইসরাত দাঁত বের করে একটা মুচকি হাসি দেয়, এরপরেই অজ্ঞান। রিয়াজ ভয় পেতে শুরু করে, কয়েকশত কবিরাজ দেখায়, কিন্তু কাজ হয় না। ভার্সিটিতে রিয়াজের 3 জন বন্ধু হয়, রাহুল, আবির আর রোহান। ওদের রিয়াজ কিছু বলতেও পারে না, যেহেতু নিজের আইডেন্টিটি হাইড রাখে রিয়া। এদিকে ইসরাতের অবস্থাও দিন দিন বাজে হতে থাকে। আরো 1 মাস পর একটি বন্ধ রুমের ঠিক মাঝে একটি মেয়ে বসে আছে, তার চুলগুলা ছেড়ে দেওয়া, সব চুল মেয়েটার মুখের উপর ঢেকে রাখা। মেয়েটির ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটি শয়তান। শয়তানের দেহের উচ্চতা বিশাল, পুরো সিলিং এ শয়তানের মাথা লেগে আছে। মেয়েটি চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে, আওলা ঝাওলা চুলে পুরো পাগলের মতো লাগছে। এদিকে পিছনে থাকা শয়তানটার চেহারা ছিল ভয়ানক, যেন পুরো মুখ তার পুড়ে গেছে। শয়তান পিছন থেকে মেয়েটির দিকে লোভনীয় দৃষ্টিতে তাকা। এরপর তার বিকৃত রূপ চেহারাটা নড়ে ওঠে। মুহূর্তে শয়তানটা তার মুখ খোলে, একদম রবারের মতো তার মুখটা বড় হতে লাগলো, যেন মেয়েটি পুরো তার মুখে ঢুকে যাবে। দেখতে দেখতে শয়তান এত বড় হা করেছে, যা সাধারণ একজন মানুষ দেখলে ভয়ে সেখানেই মারা যাবে। ধীরে ধীরে শয়তানটা তার মাথা নিচের দিকে নামা। এরপর মেয়েটির মাথা বরাবর শয়তান তার মুখ এনে একটা লোভনীয় শব্দ ছাড়ে। মেয়েটি যেন কিছুই জানে না, সে নিস্তেজ হয়ে বসে রইল। দেখতে দেখতে শয়তান মেয়েটির মাথা তার মুখের ভিতর প্রবেশ করাতে থাকে। মেয়েটির কোনো রিয়েকশন নেই। আস্তে আস্তে শয়তান মেয়েটিকে গিলতে শুরু করলো। এই সিরিজ এখানেই শেষ। অ্যাম্বুলেন্স রহস্য নিয়ে যাচ্ছিল, তা এই সিরিজে তুলে ধরা হয়েছে, অর্থাৎ অ্যাম্বুলেন্স ড্রাইভারদের জীবন কেমন হয়, শুধুমাত্র সেটির উপর ছিল এই গল্প। রিয়াজ এখন অ্যাম্বুলেন্স ছেড়ে সংসার ধরেছে। সমাপ্ত।